একখানি প্যাশেন্ট রিঅ্যাসুরেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে হেপাটাইটিস বি এর ট্রিটমেন্ট গাইডলাইন। ট্রিটমেন্ট গাইডলাইনটা খুব ইম্পর্টেন্ট। তো কোন প্যাশেন্টকে আমরা ট্রিট করবো, তাহলে ট্রিটমেন্ট গাইডলাইন যেটা, এটা হচ্ছে ইএসএল, ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ লিভার ডিজিজ, এই ইউরোপিয়ান গাইডলাইন বলা হয় এটাকে। ইউরোপিয়ান গাইডলাইন হচ্ছে যে একটা প্যাশেন্টকে আমরা তখনই ট্রিট করবো যখন একটা প্যাশেন্টের সিরোসিস থাকবে, সিরোসিস অফ দ্য লিভার থাকবে। একটা প্যাশেন্টের যখন ডিএনএ লোড 20,000-এর বেশি থাকবে এবং এএলটি 2 টাইমসের যদি বেশি হয় তাহলে প্যাশেন্টকে ট্রিট করতে হবে। ডিএনএ 20,000-এর বেশি এবং এএলটি 2 টাইমসের বেশি তাহলে প্যাশেন্টকে ট্রিট করতে হবে। যদি প্যাশেন্টের ডিএনএ 2,000-এর বেশি এবং এএলটি বেশি যদি থাকে, 2 টাইমসের বেশি না, আবার ডিএনএ 2,000-এর বেশি কিন্তু 20,000-এর বেশি না, এরকম প্যাশেন্টের ক্ষেত্রে লিভার বায়োপসি করতে হবে। লিভার বায়োপসি করে তারপরে ট্রিটমেন্টের ডিসিশন নিতে হবে। অর্থাৎ সিরোসিস থাকলে ট্রিটমেন্ট দিতে হবে। সিরোসিসের ক্ষেত্রে কম্পেনসেটেড সিরোসিস থাকলে নর্মালি আমরা অ্যান্টিকাভির দিই। অ্যান্টিকাভিরের নর্মাল ডোজ 0.5 মিলিগ্রাম 1 আওয়ার বিফোর মিল, এভাবে করে প্যাশেন্টের ট্রিটমেন্ট। আর যদি প্যাশেন্ট ডিকম্পেনসেটেড সিরোসিস হয়ে যায় তাহলে ডোজ হবে ডাবল, অর্থাৎ 1 মিলিগ্রাম বিফোর 1 আওয়ার বিফোর মিল। এবং ট্রিটমেন্ট ডিউরেশন কতদিন থাকবে? ট্রিটমেন্ট ডিউরেশন অ্যাকচুয়ালি ইনডেফিনিট, মানে কতদিন এটা ডেফিনিট করে বলা যায় না। তবে যদি প্যাশেন্টের ডিএনএ যেদিন থেকে আনডিটেক্টেবল হবে অ্যাটলিস্ট 1 বছর পর পর্যন্ত কন্টিনিউ করতে হবে। ডিএনএ আনডিটেক্টেড হওয়ার অ্যাটলিস্ট 1 বছর পর পর্যন্ত, অথবা এটা লাইফ লং কন্টিনিউ করা পারে। ডেফিনিট পিরিয়ড বলা নাই যে এটা কি 1 বছর, 2 বছর না 3 বছর। তবে ডিএনএ আনডিটেক্টেবল হওয়ার অ্যাটলিস্ট 1 বছর, এবং আপার লিমিট কোনো নাই যে এতদিন এটা দেওয়া যাবে, পরে দেওয়া যাবে না। কারণ এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের ব্যাপারে গাইডলাইন। এবং যদি প্যাশেন্ট প্রেগনেন্ট হয় তাহলে আমরা টেনোফোভির অ্যালাফেনামাইড দিয়ে প্যাশেন্টকে ট্রিট করবো। প্যাশেন্টের যদি রেনাল ডিজিজ থাকে তাহলে টেনোফোভির অ্যালাফেনামাইড দিয়ে আমরা এটাকে ট্রিট করবো। তো সিকেডি প্যাশেন্টের যদি বি ভাইরাস পজিটিভ হয়ে যায়, বিশেষ করে ট্রান্সমিশনের সময় এরকম ডেভেলপ করে যে হেমোডায়ালাইসিস নিচ্ছে প্যাশেন্টের হচ্ছে বি ভাইরাস পজিটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা প্যাশেন্টকে ট্রিট করবো টেনোফোভির অ্যালাফেনামাইড দিয়ে, কারণ এন্টিকাভির রেনাল ফাংশনকে আরও ডিটোরিওরেট করতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের মেনলি ট্রিটমেন্ট ইন্ডিকেশন। আরেকটা ট্রিটমেন্ট ইন্ডিকেশন আমরা বললাম প্রেগনেন্সিতে যদি ডিএনএ লোড 20 যদি 2 লাখের উপরে হয় অ্যাট দ্য 24 উইক অফ প্রেগনেন্সি বা জেস্টেশন, তখন আমরা প্যাশেন্টকে এটা প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট বলা হয়, প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট দিব। এবং সেটা আমরা 24 উইক থেকে শুরু করবো এবং ডেলিভারি হওয়ার 12 উইক পর্যন্ত আমরা কন্টিনিউ করবো। এটা হচ্ছে প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট ফর দ্য প্রেগনেন্সি। যারা ট্রিটমেন্ট পাবে এদেরকে আমরা মনিটর করবো কীভাবে? এদের আমরা লিভার ফাংশন মনিটর করবো, ভাইরাল মার্কার মনিটর করবো, ডিএনএ লোড মনিটর করবো, আল্ট্রাসাউন্ড মনিটর করবো, আরেকটা হচ্ছে রেনাল ফাংশন মনিটর করবো। তাহলে একটা লিভার ফাংশন, একটা হচ্ছে ভাইরাল, একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, আর একটা হলো রেনাল ফাংশন। তো লিভার ফাংশনের ভিতরে আমরা সেরাম বিলিরুবিন এবং এলটি, এটা হচ্ছে প্রথমে 3 মান্থলি করবো, এরপর থেকে 6 মান্থলি। প্রথম বছর 3 মান্থলি, এরপর থেকে 6 মান্থলি। এরপরে বি ভাইরাস ডিএনএ লোড, এটাও প্রথমে আমরা 3 to 4 মান্থলি করবো, এরপরে 6 মান্থলি করে আমরা এটাকে 6 মান্থলি অথবা 1 ইয়ারলি করে আমরা এটাকে ফলো আপ করবো। আল্ট্রাসাউন্ড প্রথমে আমরা 6 মান্থলি, পরবর্তীতে আমরা 1 ইয়ারলি করে এটাকে প্যাশেন্টকে ফলো আপ করতে পারি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। আল্ট্রাসাউন্ড কেন করবো? যে প্যাশেন্টের সিরোসিস ডেভেলপ করতেছে কিনা, প্যাশেন্টের এসসিসি ডেভেলপ করতেছে কিনা, এই জন্য আমরা প্যাশেন্টের আল্ট্রাসাউন্ড করতে পারি। ইভেন ফাইব্রোস্ক্যানেরও কিছু ইন্ডিকেশন বলা আছে। এরপরে এইচবিএসএজি ইউজুয়ালি আমরা করি না, তবে ডিএনএ যদি আনডিটেক্টেড হয়ে যায় তাহলে আমরা যেদিন আনডিটেক্টেড হবে তার 1 বছর পরে আমরা এইচবিএসএজি করে দেখবো যে এইচবিএসএজি নেগেটিভ হলো কিনা। ওই সময় একটা করে দেখবো, 1 বছর করে দেখবো। যদি এইচবিএসএজি নেগেটিভ হয়ে যায় তাহলে আমরা বি ভাইরাসের ট্রিটমেন্ট বন্ধ করে দিতে পারি। তাহলে হেপাটাইটিস এন্টিকাভির বন্ধ করার একটা যদি বলা হয় ইন্ডিকেশন কি, সেটা হচ্ছে এইচবিএসএজি লস। যদি এইচবিএসএজি লস হয়ে যায় তাহলে আমরা ট্রিটমেন্ট বন্ধ করে দিতে পারি। আদারওয়াইজ ট্রিটমেন্ট ইজ ইনডেফিনিট বিকজ এইচবিএসএজি লসের পসিবিলিটি লেস দেন 10%। ইয়াস, তবে যদি এটা নেগেটিভ হয়ে যায় আমরা তাহলে ট্রিটমেন্টটাকে বন্ধ করে দিতে পারি। তাহলে আমরা মনিটর করবো লিভার ফাংশন, এটা হচ্ছে ইনিশিয়ালি 3 মান্থলি, তারপরে 6 মান্থলি। এরপর রেনাল ফাংশন, স্পেশালি ইজিএফআর এবং সিরাম ফসফেট, এটা ইনিশিয়ালি 3 মান্থলি, তারপরে 6 মান্থলি। এরপরে ডিএনএ লোড, এটাও 4 মান্থলি ইনিশিয়ালি, এরপরে 6 থেকে 6 মান্থলি অথবা 1 ইয়ারলি করে আমরা দেখবো। এটা নেগেটিভ হয়ে গেলে আমরা এইচবিএসএজি করে দেখবো। এটা যদি আনডিটেক্টেড হয়ে যায় তাহলে আমরা ট্রিটমেন্টটা বন্ধ করে দিতে পারি এবং পরবর্তীতে প্যাশেন্টের আমরা এইচবিএসএজি এবং অ্যান্টি এইচবিএস এই দুইটা লেভেল করে আমরা ফলো আপ করতে পারি। তাহলে ট্রিটমেন্ট চলাকালীন এই ফলো আপটা ইম্পর্টেন্ট। এবং প্রেফার্ড রেজিমেন্ট হচ্ছে অ্যান্টিকাভির, টেনোফোভির এবং টেনোফোভির ডাইসোপ্রোক্সিল অথবা অ্যালাফেনামাইড। টেনোফোভির হচ্ছে 0.5 মিলিগ্রাম নর্মাল ডোজ, আর ডিকম্পেনসেটেড সিরোসিস হলে 1 মিলিগ্রাম। টেনোফোভির হচ্ছে ডাইসোপ্রোক্সিল হচ্ছে 300 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি, এটা হচ্ছে বিফোর মিল। অ্যান্টিকাভিরও বিফোর মিল। আর টেনোফোভির অ্যালাফেনামাইড যেটা, এটা হচ্ছে 25 মিলিগ্রাম এবং রেনাল ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, প্রেগনেন্সির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে 25 মিলিগ্রাম ডেইলি ডোজ। তবে এর ভিতরে অ্যান্টিকাভিরটা হচ্ছে রিলেটিভলি চিপার এবং এটা মোস্ট কমনলি ইউজড। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি হেপাটাইটিস বি এর একটা সামারি। যদিও আরও অনেক কিছু বলার আছে যেটা আমরা মনে হয় যে জিপি প্র্যাকটিসের ক্ষেত্রে এই জিনিসটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে বি ভাইরাস। এখন বি ভাইরাসের অনেক প্যাশেন্ট এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে তারা ঠিকমতো ফলো আপে যেতে পারতেছে না। তো প্যাশেন্টের ফলো আপ আমরা কীভাবে করবো, প্যাশেন্টের হচ্ছে কী ট্রিটমেন্ট আমরা কতদিন দিব, একটু বেসিক আইডিয়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট।
এরপরে হচ্ছে সি ভাইরাস। সি ভাইরাস যদিও ওয়ার্ল্ড ওয়াইড সি ভাইরাস সবচেয়ে কমন, আমাদের দেশে বি ভাইরাসটা এখন পর্যন্ত কমন, তবে মনে করা হচ্ছে যে সি ভাইরাসের যে ইনসিডেন্সটা এটা আস্তে আস্তে অনেক বাড়তেছে। তো এক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যে সি ভাইরাসের আমরা ধরেন যে একটা ডিউরিং স্ক্রিনিং অফ ব্লাড ট্রান্সফিউশন একটা পেশেন্টের NT-HBC পজিটিভ পাওয়া গেল, এখন আপনি কি করবেন? বি ভাইরাসের ক্ষেত্রে আমরা বলছি আমরা ট্রিটমেন্ট দিব যদি পেশেন্ট ক্রনিক হয়, কিন্তু সি ভাইরাসের ক্ষেত্রে সি ভাইরাস ডিটেক্টেড হলেই আমরা এটাকে ট্রিট করবো। কেন করবো? কারণ সি ভাইরাস যে ট্রিটমেন্ট রেসপন্স ভালো এবং ডিউরেশন কম, 24 উইক 12 থেকে 24 উইক, 12 সপ্তাহ থেকে 24 সপ্তাহ পর্যন্ত ট্রিটমেন্ট লাগে। তাহলে মোটামুটি 12 থেকে 24 সপ্তাহ ট্রিটমেন্ট দিলে পেশেন্ট ভালো হয়ে যায়। বিশেষ করে সিএলডি থাকলে 24 সপ্তাহ লাগে, সিএলডি না থাকলে ইউজুয়ালি 12 সপ্তাহ আমরা ধরেন যে একটা ডিউরিং স্ক্রিনিং অফ ব্লাড ট্রান্সফিউশন একটা পেশেন্টের NT-HCV পজিটিভ পাওয়া গেল, এখন আপনি কি করবেন? বি ভাইরাসের ক্ষেত্রে আমরা বলছি আমরা ট্রিটমেন্ট দিব যদি পেশেন্ট ক্রনিক হয়, কিন্তু সি ভাইরাসের ক্ষেত্রে সি ভাইরাস ডিটেক্টেড হলেই আমরা এটাকে ট্রিট করব। কেন করব? কারণ সি ভাইরাস যে ট্রিটমেন্ট রেসপন্স ভালো এবং ডিউরেশন কম, 24 উইক 12 থেকে 24 উইক, 12 সপ্তাহ থেকে 24 সপ্তাহ পর্যন্ত ট্রিটমেন্ট লাগে। তাহলে মোটামুটি 12 থেকে 24 সপ্তাহ ট্রিটমেন্ট দিলে পেশেন্ট ভালো হয়ে যায়। বিশেষ করে সিএলডি থাকলে 24 সপ্তাহ লাগে, সিএলডি না থাকলে ইউজুয়ালি 12 সপ্তাহ ট্রিটমেন্ট দিলেই পেশেন্ট নেগেটিভ হয়ে যায় এবং ভাইরাল রেসপন্স খুবই ভালো, অ্যারাউন্ড 99% পেশেন্ট নেগেটিভ হয়ে যায়, পেশেন্টের আয়রনের লোড কমে যায়। সো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে পেশেন্টকে ট্রিট করা, এবং ট্রিটমেন্ট হচ্ছে কম্বিনেশন থেরাপি, ইউজুয়ালি সফোসপোভির সাথে ভেলপাটাসভির অথবা সফোসপোভির সাথে লেডিপাসভির, এগুলো দিয়ে ট্রিট করা হয়। সফোসপোভির সাথে ভেলপাটাসভির, সফোসপোভির প্লাস একটা হলো লেডিপাসভির, এগুলো দিয়ে ট্রিট করা হয়। সফোসপোভির এবং ভেলপাটাসভির এদেরকে বলা হয় প্যান জেনোটাইপিক, অর্থাৎ সি ভাইরাসের অনেকগুলো জেনোটাইপ আছে, 1 2 3 4 5 6, আবার অন্যগুলোর আবার সাবটাইপ আছে A B। তাহলে এগুলোর ক্ষেত্রে একটা প্যান জেনোটাইপিক হচ্ছে যে এটা হলো সফোসপোভির এবং ভেলপাটাসভির, তো প্যান জেনোটাইপিক দিয়ে ইউজুয়ালি ট্রিট করা হয়। তবে এটা দেওয়ার আগে জেনোটাইপ যদি করা যায় তাহলে বেটার, কারণ শুধু আরএনএ দিয়ে আমরা, কারণ একটা পেশেন্ট যদি ট্রিটমেন্ট ফেল করে তাহলে পরবর্তীতে আমরা কি দিয়ে ট্রিট করবো এটা ডিপেন্ড করবে জেনোটাইপের উপরে। ট্রিটমেন্ট ফেলিউরের ট্রিটমেন্ট আমরা কি দিয়ে করবো এটা ডিপেন্ড করবে জেনোটাইপের উপরে। সো একটা পেশেন্টের সি ভাইরাসের ট্রিটমেন্ট করার আগে তার লিভার স্ট্যাটাস, তার ভাইরোলজিক্যাল আরএনএ লোড, তার হচ্ছে পেশেন্টের আরএনএর কোন জেনোটাইপ দিয়ে হয়েছে, এই তিনটা জিনিস ইভ্যালুয়েট করাটা মানে ইম্পর্টেন্ট, এবং এই জেনোটাইপটা সব জায়গায় হয় না। সো দ্য পেশেন্ট শুড বি রেফার্ড। এবং বি ভাইরাস হোক সি ভাইরাস হোক, এই পেশেন্টগুলো ট্রিটমেন্ট করার সময় আমাদের জন্য জরুরি হচ্ছে তার আন্ডারলাইং অন্য কোনো লিভার ডিজিজ আছে কিনা এটা ইভ্যালুয়েট করা। সো বেটার হচ্ছে এই পেশেন্টগুলোকে ইনিশিয়াল ট্রিটমেন্ট দিয়ে বা ইনিশিয়াল ইভ্যালুয়েট করে পেশেন্টকে রেফার করা টু দ্য স্পেশালিস্ট ফর দ্য ফার্দার hepatological evaluation. Patient may have associated NFLD, patient may have associated other genetic liver disease or autoimmune liver disease, যেটা আমরা হয়তোবা জিপির সেটিংয়ে এটাকে আমরা ডিটেক্ট নাও করতে পারি। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু রেফার সাচ টাইপ অফ পেশেন্ট ফর দেয়ার বেটার ম্যানেজমেন্ট। পরবর্তীতে হয়তো বা আপনার কাছে আসবে, বাট ইনিশিয়াল ম্যানেজমেন্টের জন্য বিশেষ করে যাদের বি থাকবে তার সি চেক করতে হবে, যার সি থাকবে তার বি চেক করতে হবে, HIV চেক করতে হবে, আদার লিভার ডিজিজ চেক করতে হবে। সো এত ইনভেস্টিগেশন পেশেন্ট মে বিকাম বোর্ড, সো ইটস বেটার টু রেফার দ্য পেশেন্ট। সো যদি পজিটিভ হয় তাহলে এটাকে আমরা ট্রিট করব। সিতে যদি পেশেন্ট পজিটিভ হলেই আমরা পেশেন্টকে ট্রিট করব। এবং ভাইরাল যদি পেশেন্টের নিডল প্রিক হয়ে যায় সি ভাইরাস পজিটিভ, তাহলে পেশেন্টের আমরা লিভার ফাংশন টেস্ট এবং আরএনএ এবং NT-HCV এগুলো মনিটর করব। এটা হচ্ছে প্রথমে 2 উইক, একটা 2 উইকের ভিতরে আমরা একটা করব, 6 উইকে একটা করব, 12 উইকে একটা করব, 2 6 12 কি করব আমরা আরএনএ করব, NT-HCV করব। সবগুলোতে আমরা আরএনএ এবং HCV করতে পারি, কারণ হচ্ছে আরএনএ প্রথমে ডিটেক্টেড হবে, তারপরে অ্যান্টিবডি ডিটেক্টেড হবে। ওকে, এবং যদি 12 উইকে আমরা শুধু একটা NT-HCV করতে পারি, যদি সেটা পজিটিভ হয় তাহলে আমরা গিয়ে আরএনএ করব। তাহলে এটা হচ্ছে আমাদের একটা নিডল স্টিক ইনজুরির ম্যানেজমেন্ট। এবং ইনিশিয়াল যে ম্যানেজমেন্ট ওগুলো আমরা বি ভাইরাসের যেটা বলছি সেই বি ভাইরাসের মতোই, যে পেশেন্টের আমরা দেখব যে পেশেন্টকে অ্যাসিওর করতে হবে পেশেন্টের আদার কোনো লিভার ডিজিজ আছে কিনা হিস্ট্রি নিতে হবে। তারপরে হচ্ছে পেশেন্টকে ব্লিডিংটাকে অ্যালাউ করতে হবে, এবং যে জায়গা থেকে ব্লিডিং হচ্ছে ওই জায়গাকে সোপ ওয়াটার দিয়ে এবং রানিং ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে, এবং এই ম্যানেজমেন্টগুলো আমরা করব। ওকে, এবং পেশেন্টকে আমরা মনিটর করব লিভার ফাংশন, আরএনএ এবং NT-HCV এই তিনটা দিয়ে আমরা পেশেন্টকে মনিটর করব। ভাইরাল হেপাটাইটিস এটা আমরা বেসিক কোর্সে ডিটেলস আলোচনা করেছি।
এখানে আমরা আর আলোচনা করব না। তো ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত যে পেশেন্টকে আমরা কোনো আউটসাইড ফুড অ্যাডভাইস করব না, পেশেন্টকে আমরা কোনো হার্বাল মেডিকেশন অ্যাভয়েড করতে বলবো, সিডেটিভ অ্যাভয়েড করতে বলবো, এবং পেশেন্টের বিলিরুবিন এবং প্রথ্রম্বিন টাইমটা আমরা মনিটর করব। এগুলোর উপরে বেসিস করে আমরা পেশেন্টকে দরকার হলে রেফার করব অথবা হসপিটালাইজড করব। এরপরে হচ্ছে ইভ্যালুয়েশন অফ জন্ডিস। আমরা ইভ্যালুয়েশন জন্ডিসের অ্যাপ্রোচ দেখলাম, এখন আমরা কয়েকটা সিনারিও দেখব যে আমরা এটাকে ইভ্যালুয়েট করার জন্য। যে 22-year-old male presented with recurrent jaundice since childhood, which subsides spontaneously. He doesn't need any blood transfusion. There is family history of the same type of illness, but no one of his family required any blood transfusion. He is mildly anemic, mildly icteric, and hepatosplenomegaly positive. How you will manage him? তাহলে দেখেন পেশেন্টের জন্ডিস আছে এবং মাঝে মধ্যে একটু বেড়ে যায়, আবার নিজে নিজে ভালো হয়ে যায়। পেশেন্ট একটু অ্যানিমিক আছে, ইকটেরিক আছে, হেপাটোস্প্লিনোমেগালি আছে। তাহলে অ্যানিমিয়া, জন্ডিস, হেপাটোস্প্লিনোমেগালি মোস্ট লাইকলি দিস এ কেস অফ হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে কি বেসিক টেস্ট করতে হবে? অ্যাটলিস্ট একটা সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, একটা লিভার ফাংশন টেস্ট আমরা করতে পারি। সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, লিভার ফাংশন টেস্ট, রেটিকুলোসাইট কাউন্ট, এবং আমরা পেশেন্টের হচ্ছে একটা অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করে হেপাটোস্প্লিনোমেগালি কনফার্ম হতে পারি, এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস করে এটা কোন টাইপের হিমোলাইটিক অ্যানিমিয়া এটা আমরা কনফার্ম হতে পারি। বিশেষ করে থ্যালাসেমিয়া ট্রেড যেগুলো অথবা আদার যে হিমোগ্লোবিন ডি ডিজিজ, এগুলো এভাবে করে প্রেজেন্ট করতে পারে যে এদের ইউজুয়ালি অ্যানিমিয়া ওরকম ডেভেলপ করে না, এদের ব্লাড ট্রান্সফিউশন ইউজুয়ালি লাগে না। এরপরে পেশেন্টকে আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিতে পারি, সাপোর্টিভ ম্যানেজমেন্ট, এবং যাদের হিমোলাইটিক অ্যানিমিয়া থাকে এদের যেহেতু ইরাইথ্রোপয়েসিস বেশি হয়, এজন্য পেশেন্টকে আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে পারি। যে কোনো হিমোলাইটিক অ্যানিমিয়ার পেশেন্টকে আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনটা দিতে পারি, যেহেতু পেশেন্টের হিমোলাইসিসটা বেশি হয়। যাদের হিমোলাইসিস হয় তাদের ইরাইথ্রোপয়েসিসও বেশি হয়, এবং ইরাইথ্রোপয়েসিসের জন্য আমাদের দরকার হচ্ছে B12 অ্যান্ড ফলেট। সো পেশেন্টকে আমরা ফলেট সাপ্লিমেন্টেশন দিতে পারি। 18-year-old girl presented with recurrent jaundice for 5 years. Jaundice is not associated with anorexia, itching, or pale stool. Her jaundice subsides spontaneously. Family history of jaundice present. Her recent serum bilirubin 4 mg per deciliter. তাহলে একটা পেশেন্টের যদি রিকারেন্ট জন্ডিস থাকে এবং ফ্যামিলি হিস্ট্রি অফ যদি জন্ডিস থাকে, এবং পেশেন্টের যদি কোনো হেপাটোস্প্লিনোমেগালি যদি না থাকে, পেশেন্টের হেপাটোসেলুলার জন্ডিসের যদি কোনো ফিচার না থাকে, এবং যদি তাহলে এরকম পেশেন্টের ক্ষেত্রে যা টোটাল বিলিরুবিন দেওয়া থাকবে তার আমরা একটা ডিরেক্ট বিলিরুবিন করব। যদি ডিরেক্ট বিলিরুবিন দেখি যে পেশেন্টের নর্মাল এবং আনকনজুগেটেড বেশি, তাহলে ডায়াগনোসিস হবে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। ইট কুড বি ডিউ টু হিমোলাইটিক অ্যানিমিয়া অর it could be due to congenital unconjugated hyperbilirubinemia, that is Gilbert syndrome or Crigler-Najjar syndrome. So আমরা পেশেন্টকে আদার আনকনজুগেটেড, সো ডিরেক্ট বিলিরুবিন করবো, লিভার এনজাইম করবো, পিবিএফ করবো, আদার লিভার ফাংশন টেস্ট করবো, আল্ট্রাসাউন্ড করবো, এবং রেটিকুলোসাইট কাউন্ট করবো, করে আমরা দেখবো যে হিমোলাইটিক অ্যানিমিয়া কিনা। প্রথমে দেখবো কনজুগেটেড, এটা কি কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া না আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া নাকি মিক্সড। এরপরে আমরা পেশেন্টের অ্যাপ্রোচটা ডিসাইড করবো। সো যদি শুধু দেখি যে আনকনজুগেটেডটা বেশি এবং অনেক সময় ফিভারের সাথে বেড়ে যায়, ফাস্টিংয়ের সাথে বেড়ে যায়, তখন এটা ইন্ডিকেট করবে গিলবার্ট সিনড্রোম। এ ধরনের পেশেন্টকে অন্য কোনো ট্রিটমেন্ট লাগে না, পেশেন্টকে তখন আমরা শুধু রিঅ্যাসিওর করি। তাহলে হিস্ট্রি নিব, পেশেন্টকে এক্সামিন করব এবং ইনভেস্টিগেট করে আমরা পেশেন্টকে ট্রিট করব। আরেকটা সিনারিও, 65-year-old male presented with dull, mild to moderate upper abdominal, progressively increasing pain, progressively increasing jaundice, itching peristool। তাহলে অ্যাবডোমিনাল পেন, ইচিং পেরিস্টুল, সাথে প্যাশেন্টের ওয়েট লস আছে, মোস্ট লাইকলি এটা একটা ম্যালিগনেন্ট কন্ডিশন। বয়স বেশি, সাথে অবস্ট্রাকটিভ জন্ডিস উইথ পেন অ্যান্ড ওয়েট লস, মোস্ট লাইকলি এটা একটা ম্যালিগনেন্ট ডিজিজ। এবং প্যাশেন্টের হচ্ছে এক্সামিনেশনে পালপেবল গল ব্লাডার, 3 সেন্টিমিটার হেপাটোমেগালি এবং নো স্প্লিনোমেগালি অর অ্যাসাইটিস। তাহলে মোস্ট লাইকলি এটা কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস, অবস্ট্রাকটিভ জন্ডিস উইথ ওয়েট লস অ্যান্ড ডায়াবেটিস মেলাইটিস। সো দিস ইজ মোস্ট লাইকলি এ কেস অফ carcinoma head of pancreas. It can be cholangiocarcinoma, so the patient required ultrasound, liver function test, ultrasound, and patient may require MRCP or CT scan of abdomen for the confirmation of diagnosis. And this type of patiented pain management করা উচিত, নিউট্রিশনাল কিছু অ্যাডভাইস দেওয়া উচিত, এবং this type of patient should be referred urgently because if it is carcinoma head of pancreas and it is early stage, it can be resectable. So the patient should be referred, and this type of patient, if we can confirm that it is involving the carcinoma head of pancreas, we can refer the patient to the hepatobiliary surgeon, or if we cannot confirm, then we should refer to the gastroenterologist or hepatologist. জন্ডিস ইন দ্য প্রেগনেন্সিতে প্যাশেন্টের জন্ডিস ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে আদার যে কোনো জন্ডিসের মতো এই ধরনের প্যাশেন্টের একটা ভাইরাল হেপাটাইটিস হতে পারে, অথবা প্রেগনেন্সি রিলেটেড কিছু জন্ডিস হতে পারে, যেমন অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি,
তারপরে অবস্টেট্রিক কলেস্টেসিস অথবা হেল্প সিনড্রোম, যাদের আগে থেকে প্রি অ্যাক্লেমশিয়া বা টক্সেমিয়া অফ প্রেগনেন্সি থাকে বা অ্যাক্লেমশিয়া থাকে, তাদেরই শুধুমাত্র হেল্প সিনড্রোম হওয়ার চান্স বেশি থাকে। আর যারা বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে যখন জন্ডিস ডেভেলপ করে তখন ভাইরাল হেপাটাইটিস অবশ্যই মোস্ট কমন কজ। তবে যদি ভাইরাল হেপাটাইটিস আমরা এক্সক্লুড করতে পারি এবং সেম টাইপের প্রেজেন্টেশন, প্যাশেন্টের স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে, প্যাশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করতেছে, প্যাশেন্টের প্রথ্রমিন টাইম প্রলং হয়ে যাচ্ছে, ইট ক্যান বি অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি। এবং এটার বেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে টার্মিনেশন অফ প্রেগনেন্সি করলে, এটা ডেলিভারি করলে এটা ইমপ্রুভ হয়ে যেতে পারে। সো প্যাশেন্টের হিস্ট্রি এক্সামিনেশন ইনভেস্টিগেশন করে আমরা এটাকে, এবং অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি এটা একটা ফ্যাটাল কন্ডিশন, যার কারণে এটা আমাদের জন্য খুবই কনসার্নের বিষয়। এবং ই ভাইরাস হচ্ছে 20% কজ অফ ফালমিনেন্ট হেপাটাইটিস ইন কেস অফ প্রেগনেন্সি। সো ই ভাইরাস দিয়ে হলে উই শুড বি কনসার্ন দ্য প্যাশেন্ট মে বি ডিটোরিওরেটেড। গল স্টোন ডিজিজ আরেকটা খুব কমন, যে আউটডোর প্র্যাকটিসে একটা প্যাশেন্ট আল্ট্রাসাউন্ড করছে এবং গল স্টোন, হোয়াট টু ডু? তাহলে একটা প্যাশেন্টের যদি গল স্টোন থাকে এবং এটা যদি স্মল থাকে, কোনো প্যাশেন্টের সিমটম না থাকে, দের ইজ নিডেড নাথিং টু ডু, ইট নিডস নাথিং টু ডু, কিছু করা লাগবে না। হ্যাঁ, অনেকে বলে আরসোডিঅক্সিকলিক অ্যাসিড দেওয়া যেতে পারে, কিন্তু এটা মানে মাসে 0.7 মিলিমিটার করে, 0.7 মিলিমিটার বা 0.7 না, মাসে দেখা যায় যে 0.2 to 0.1 to 0.3 মিলিমিটার করে স্টোনের সাইজ কমাতে পারে, 0.1 থেকে 0.3, যার কারণে প্রায় 18 মাস লাগতে পারে কাজ করার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম হলো যে এটা বন্ধ করলে আবার স্টোন ডেভেলপ করতে পারে। সো এটা অ্যাকচুয়ালি মানে দিয়ে যে খুব একটা লাভ হয় এটা বলা মুশকিল। রাদার যদি প্যাশেন্ট সিমটোম্যাটিক হয়, কী ধরনের সিমটম? যদি প্যাশেন্টের বিলিয়ারি পেন হয়, বিলিয়ারি পেন বলতে পেনটা মোটামুটি 4 ঘন্টার মতো যদি পারসিস্ট করে, প্যাশেন্টের যদি সাথে কোলেডোকোলিথিয়াসিস যদি ডেভেলপ করে যায় অ্যালং উইথ গল স্টোন ডিজিজ, প্যাশেন্টের যদি গল স্টোনের সাথে বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস যদি ডেভেলপ করে যায়, প্যাশেন্টের যদি গল স্টোনের সাথে পলিপ যদি পাওয়া যায়, প্যাশেন্টের যদি গল স্টোনের সাথে গল ব্লাডারের ওয়াল যদি ইরেগুলার হয়ে যায়, গল ব্লাডারের ওয়াল ইরেগুলারটা ইন্ডিকেট করে ক্যান্সার, কোনো প্যাশেন্টের গল ব্লাডারের ওয়ালে যদি ক্যালসিফিকেশন পাওয়া যায় এক্সরেতে অথবা আল্ট্রাসাউন্ডে এরকম যদি কোনো ফিচার পাওয়া যায় সাজেস্টিভ, দেন দিজ আর দ্য ইন্ডিকেশন ফর কোলেসিস্টেক্টমি। ওকে, তাহলে কোলেসিস্টেক্টমি করতে হবে যদি প্যাশেন্টের অ্যাকিউট কোলেসিস্টাইটিস থাকে, যদি কোনো প্যাশেন্টের বিলিয়ারি পেইন থাকে, যদি প্যাশেন্টের বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস থাকে, তাহলে এই ধরনের প্যাশেন্টের ক্ষেত্রে আমাদের সার্জারি করতে হবে। তাহলে প্যাশেন্টের হিস্ট্রি নিতে হবে যে কোলেসিস্টাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, বিলিয়ারি কোলিক এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা। যদি না থাকে তাহলে কোনো ম্যানেজমেন্ট জাস্ট ফলো আপ করতে হবে। আর সার্জারির ইন্ডিকেশন হলো সিমটোম্যাটিক গল স্টোন ডিজিজ, কোলেলিথিয়াসিস উইথ কোলেডোকোলিথিয়াসিস একসাথে যদি থাকে তাহলে একটা কোলেডোকোলিথিয়াসিসটা IRCP করে, আর কোলেলিথিয়াসিসটা এটা হলো কোলেলিথিয়াসিস হবে। তো কোলেলিথিয়াসিস যদি থাকে তাহলে একটা হচ্ছে ERCP, আরেকটা হলো ল্যাপারোস্কোপি। কোলেসিস্টেক্টমি হচ্ছে এখন ইনভেস্টিগেশন অফ চয়েস, ট্রিটমেন্ট অফ চয়েস, তাহলে আমরা সেটা করব। আর যদি ম্যালিগনেন্সি সাসপেক্টেড থাকে তাহলে ওপেন করাটা বেটার, ম্যালিগনেন্সি সাসপিশনে থাকলে ওপেন করা বেটার। তাহলে এটা হচ্ছে একটা আল্ট্রাসাউন্ডে আমরা দেখতে পাচ্ছি যে প্যাশেন্টের এটা হচ্ছে গল ব্লাডারের লুমেন, এবং এটা হচ্ছে একটা হাইপার ইকোইক একটা সাবস্টেন্স ইন দ্য লুমেন, এবং একটা পোস্টেরিয়র অ্যাকোয়াস্টিক শ্যাডোয়িং, এটা হচ্ছে কালোটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাকোয়াস্টিক শ্যাডোয়িং, অর্থাৎ এটা হচ্ছে একটা গল স্টোন ডিজিজ। কলনজাইটিস এটা মেডিকেল ইমার্জেন্সি, একটা প্যাশেন্টের অ্যাবডোমিনাল পেইন, ফিভার এবং জন্ডিস যদি থাকে, অবস্ট্রাকটিভ জন্ডিস, তখন সেটাকে কলনজাইটিস বলে, এবং এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। প্যাশেন্টকে রিসাসিটেট করতে হবে, IV অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবং আর্জেন্ট ERCP লাগবে, প্যাশেন্টের আর্জেন্ট ERCP লাগবে। সো প্যাশেন্ট শুড বি রেফার্ড। লিভার অ্যাবসেস এটা আমরা বেসিক কোর্সে ডিসকাস করেছি, সো আমরা এখানে এটা বলবো না। ফ্যাটি লিভার এই লাস্ট টপিক দিয়ে আমরা শেষ করবো। তো ফ্যাটি লিভার যেটা, যে 35-year-old মেল প্রেজেন্টেড উইথ ফ্যাটি লিভার গ্রেড 1, এই ধরনের অনেক রিপোর্ট আমরা পাই, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অনেকগুলো আমরা পাই। তাহলে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে দেখা যে প্যাশেন্টের ফ্যাটি লিভার ডিজিজের একটা ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন হচ্ছে মেটাবলিক সিনড্রোম, অর্থাৎ প্যাশেন্টের যদি আগে থেকে ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, ডিসলিপিডেমিয়া থাকে, BMI যদি বেশি থাকে, তাহলে দে আর প্রোন টু ডেভেলপ ফ্যাটি লিভার। ইভেন ম্যালনিউট্রিশন ক্যান লিড টু ফ্যাটি লিভার, এটা খুব ইম্পর্টেন্ট। একটা ওবেস প্যাশেন্টকে আমরা র্যাপিড ওয়েট রিডাকশনটা ডিসকারেজ করি, কেন? র্যাপিড ওয়েট রিডাকশন মে লিড টু অ্যাগ্রাভেশন অফ ফ্যাটি লিভার ডিজিজ, এটা আরও ডিটোরিওরেট করে দিতে পারে। সো র্যাপিড ওয়েট রিডাকশন শুড বি ডিসকারেজড ইন এ প্যাশেন্ট উইথ ওবেসিটি। তাহলে কতটুকু ওয়েট রিডাকশন করাটা আইডিয়াল? সেটা হচ্ছে 10% ওয়েট রিডাকশন উইথিন দ্য 1 year, 10% 1 year, অর্থাৎ 80 কেজি যদি কেউ থাকে তাহলে 1 বছরে 8 কেজি কমাবে, অর্থাৎ মাসে 1 কেজি, মাসে 1 কেজির বেশি ওয়েট রিডাকশন, দিস মে অ্যাগ্রাভেট দ্য or deteriorate the fatty liver disease. Fatty liver disease এর কিছু স্টেজ আছে, একটা হচ্ছে আইসোলেটেড ফ্যাটি লিভার, এটাকে বলা হয় স্টিয়াটোসিস, আরেকটা হলো এর সাথে যদি ইনফ্লামেশন হয় তখন বলা হবে স্টিয়াটোহেপাটাইটিস, আরেকটা হচ্ছে
cirrhosis of liver. So these three are the spectrum of the fatty liver disease. ম্যানেজমেন্ট কি হবে? ফ্যাটি লিভার ডিজিজের বেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে যে এর সাথে অ্যাসোসিয়েটেড যে ডায়াবেটিস থাকে সেটাকে ম্যানেজ করতে হবে। প্যাশেন্টের সার্চ করতে হবে যে কোনো মেটাবলিক সিন্ড্রোম যাদের থাকে তাদের অ্যাসোসিয়েটেড হার্ট ডিজিজ থাকতে পারে, সেই হার্ট ডিজিজটাকে সার্চ আউট করতে হবে, থাকলে সেটাকে ম্যানেজ করতে হবে। প্যাশেন্টের ডিসলিপিডেমিয়া থাকতে পারে, ডিসলিপিডেমিয়া থাকলে সেটাকে ম্যানেজ করতে হবে। এবং ফ্যাটি লিভারের জন্য মেইন যেটা ম্যানেজমেন্ট সেটা হচ্ছে ওয়েট রিডাকশন। তাহলে কোমরবিডিটি ম্যানেজমেন্ট, ওয়েট রিডাকশন, আরেকটা হচ্ছে প্যাশেন্টের আদার কোনো লিভার ডিজিজ আছে কিনা এটা অবশ্যই আমাদেরকে এক্সক্লুড করতে হবে। কারণ হেপাটাইটিস বি ক্যান কজ ফ্যাটি লিভার ডিজিজ, উইলসন ডিজিজ ক্যান কজ ফ্যাটি লিভার ডিজিজ, অটোইমিউন হেপাটাইটিস ক্যান কজ ফ্যাটি লিভার ডিজিজ। অর্থাৎ একটা প্যাশেন্টকে ফ্যাটি লিভার ডিজিজ বলার আগে বি ভাইরাস, সি ভাইরাস, প্যাশেন্টের উইলসন ডিজিজ, অটোইমিউন হেপাটাইটিস এগুলো এক্সক্লুড করতে হবে। এবং ফ্যাটি লিভার ডিজিজ কনফার্ম করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে লিভার বায়োপসি। যদিও আমরা লিভার বায়োপসি খুব কম করে থাকি, অ্যাটলিস্ট যেগুলো কজ আদার কজ বি ভাইরাস, সি ভাইরাস, অটোইমিউন হেপাটাইটিস, উইলসন ডিজিজ এগুলো এক্সক্লুড করতে হবে। এবং প্যাশেন্টের মেইন ম্যানেজমেন্ট হচ্ছে যে প্যাশেন্টের ওয়েট রিডাকশন করতে হবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস ম্যানেজ করতে হবে, ডিসলিপিডেমিয়া থাকলে ডিসলিপিডেমিয়াকে ম্যানেজ করতে হবে, কার্ডিওভাস্কুলার কমরবিডিটিগুলোকে ম্যানেজ করতে হবে, সার্চ করতে হবে। এটাই হচ্ছে আমাদের মেইন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। অ্যাসাইটিস ইন সিএলডি, আমরা জানি সিএলডিতে যদি অ্যাসাইটিস হয় আমরা এটাকে যদি ম্যাসিভ অ্যাসাইটিস হয় তাহলে প্যারাসিনথেসিস করা লাগবে, আর যদি ম্যাসিভ না হয় তাহলে আমরা ডায়োটিক্স দিতে পারি। এখানে শুধুমাত্র স্প্যানোল্যাকটোন দেওয়া যেতে পারে 100 মিলিগ্রাম ডেইলি, অথবা কম্বিনেশনে স্প্যানোল্যাকটোন একটু হাইপার ক্যালেমিয়া করার চান্স থাকে, এই জন্য কম্বিনেশন স্প্যানোল্যাকটোন ফুরসেমাইড কম্বিনেশন দেওয়া যেতে পারে 20-50 করে স্টার্ট করে, এটা গ্রাজুয়ালি 100 মানে 20-50 দুইটা করে, অর্থাৎ 100 স্প্যানোল্যাকটোন 40 ফুরসেমাইড এভাবে করে দিলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের চান্সটা একটু কম থাকে। মেন টার্গেট থাকে আমাদের ওয়েট লস 1/2 কেজি পার ডে, 1/2 কেজি পার ডে যদি ইডিমা না থাকে, ইডিমা থাকলে 1 কেজি পার ডে। এবং ইলেকট্রোলাইট যখন আমরা ডায়োটিক্স দিব তখন প্যাশেন্টের আমরা রেগুলার ইলেকট্রোলাইট মনিটর করব। কেন? বিশেষ করে উইকলি, কারণ প্যাশেন্টকে ইলেকট্রোলাইট যেহেতু ডায়োটিক্স আমরা দিচ্ছি, প্যাশেন্ট মে হ্যাভ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তাহলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যাতে না হয়, ক্রিয়েটিনিন দেখতে হবে যাতে রেনাল ইম্পেয়ারমেন্ট না হয়, তাহলে এভাবে করে আমরা প্যাশেন্টকে দিব। এবং যদি সিএলডি থাকে, প্যাশেন্টের যদি ভ্যারিক্স থাকে, তাহলে ভ্যারিক্সের প্রাইমারি প্রোফাইলেক্সিস হিসেবে আমরা প্রোপ্রানোল দিতে পারি। এটা হচ্ছে 40 মিলিগ্রাম টু 60 মিলিগ্রাম করে আমরা স্টার্ট করব এবং প্যাশেন্টের হার্ট রেট দেখে এটাকে মনিটর করব। আমাদের টার্গেট থাকবে বেজ হার্ট রেটটাকে বেজ লাইন থেকে 25% কমানো এবং ব্লাড প্রেশার 60-এর নিচে যাতে না যায়, ডায়াস্টোলিক সেটা আমরা খেয়াল রাখবো, এবং সিস্টোলিক 90। সো এভাবে করে আমরা প্যাশেন্টকে ম্যানেজ করব। সিএলডির প্যাশেন্ট যদি ফিভার ডেভেলপ করে, সো এটা নিউমোনিয়ার জন্য হতে পারে, ইউটিআইয়ের জন্য হতে পারে, বাট ইফ দ্য প্যাশেন্ট হ্যাজ অ্যাসাইটিস এবং প্যাশেন্টের যদি অ্যাবডোমিনাল পেইন থাকে, it could be SBP, spontaneous bacterial peritonitis. This patient requires hospitalization and IV antibiotic. These patients are prone to develop hepatic encephalopathy, so they should be given laxative and gut sterilizer. So IV antibiotic, gut sterilizer should be given to the patient CLD with fever. So CLD প্যাশেন্টের হেপাটিক এনসেফালোপ্যাথি প্রিভেন্ট করার জন্য প্যাশেন্টকে ল্যাক্সেটিভ দেওয়া যেতে পারে, পোর্টাল হাইপারটেনশনকে ব্লিডিং যাতে না হয় প্রোপ্রানোল দেওয়া যেতে পারে, অ্যাসাইটিস থাকলে প্যাশেন্টকে ফুরসেমাইড স্প্যানোল্যাকটোন কম্বিনেশন দেওয়া যেতে পারে। এবং যে কারণে সিএলডি, বি ভাইরাসের জন্য হলে বি ভাইরাসের ট্রিটমেন্ট, সি ভাইরাসের জন্য হলে সি ভাইরাসের ট্রিটমেন্ট, অটোইমিউন হেপাটাইটিস হলে সেটার জন্য ট্রিটমেন্ট দিতে হবে। এবং এই প্যাশেন্টগুলো এখন অ্যাকচুয়ালি অনেক, এখন সিরোসিসের প্যাশেন্ট অনেক, এবং এটার প্রাইমারি নলেজটুকু আমাদের থাকা দরকার। সিএলডি উইথ কনফিউশন একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, আর একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, এগুলো মাথায় রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটিক এনসেফালোপ্যাথি, হাইপোগ্লাইসেমিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, আরেকটা হলো হেপাটিক এনসেফালোপ্যাথি। তাহলে প্যাশেন্টের হিস্ট্রি এক্সামিনেশন করে আমরা কনফার্ম করতে পারি। সো আমরা মোটামুটি এখানে শেষ করব। তাহলে আমাদের হেপাটোলজি যে পার্টটা এটা আমরা শেষ করব স্টিভ জবসের একটা কথা দিয়ে, যে লাভ হোয়াট ইউ ডু। সো আমরা যে কাজটা করবো সেটাকে আমরা ভালোবাসা, এটাই হচ্ছে যে কোনো কাজের চূড়ান্ত উন্নতিতে পৌঁছানোর জন্য আমাদের অন্যতম একটা নিয়ামক। সো সবাইকে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।